ফার্স্টে আমরা একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করতে হলে আমাকে আসতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসবো অল প্রোগ্রাম। অল প্রোগ্রামের ড্রপ পয়েন্ট এখানে ডেস্কটপ লেখা আছে। ডেস্কটপের নিচে একটা ছোট্ট তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নতে ক্লিক করলে অল প্রোগ্রামের লিস্ট আমরা পেয়ে যাব। আমাদের সামনে অল প্রোগ্রাম চলে যাচ্ছে। এখান থেকে আমাদের সার্চ করতে হবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। দেখেন যদি আমি কিবোর্ড থেকে ডাব্লুর উপরে চাপ দিই এখানে ডাব্লু লেখা উঠছে আর এখানে চলে আসছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। যদি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর উপরে একটা ক্লিক করি তাহলে মাইক্রোসফট অফিসের পেজ ওপেন হয়ে যাবে। আমরা একটা পেজ ওপেন করলাম কিছু লেখার জন্য, কিন্তু এই পেজটা কোনো নামে সেভ আছে কিনা বা আদেও সেভ করতে পারবো কিনা কি করে বুঝবো? দেখেন একদম প্রথমে দেওয়া আছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। যেহেতু আমরা একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ, সেই জন্য ডকুমেন্ট এই ঘরের মধ্যে লেখা উঠছে মাইক্রোসফট ওয়ার্ড এবং লেখা উঠছে ডকুমেন্ট 1। অফিসিয়াল কাজে যখন আমরা একটা পেজ ওপেন করব এই পেজটাকে বলা হয় ডকুমেন্ট 1 বা ডকুমেন্ট 2 বা ডকুমেন্ট 3। আমরা যতগুলো পেজ ওপেন করব ততগুলো পেজের নাম চলে আসবে। এটা হচ্ছে একটা পেজ। একটা পেজ মানে একটা ডকুমেন্ট, এই কারণে লেখা হচ্ছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড এই নামটা যে বক্সের মধ্যে আছে এই বক্সটাকে বলা হয় ডকুমেন্ট মেনু বার। ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড যে বক্সের মধ্যে আছে এই বক্সটাকে বলা হয় ডকুমেন্ট মেনু বার। ডকুমেন্ট মেনু বারের নিচেই দেওয়া আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। প্রত্যেকটাই কিন্তু একটা মেনু। হোম একটা মেনু, ইনসার্ট একটা মেনু। এই মেনুগুলো যে ঘরের মধ্যে আছে এই ঘরটাকে বলা হয় মেনু বার। মেনু বারের নিচেই দেওয়া আছে ফরম্যাট। এটা হচ্ছে হোমের একটা ফরম্যাট। আমরা এই ফরম্যাটগুলোই কাজ করব। তারপরে ইনসার্টের মধ্যে ক্লিক করলে ইনসার্টের ফরম্যাটগুলো চলে আসবে। তার মানে এক একটা মেনুর ফরম্যাট এক এক রকমের। যদি আমরা ইনসার্টের মধ্যে ক্লিক না করে হোমের মধ্যে ক্লিক করি তাহলে হোমের ফরম্যাটগুলো চলে আসবে। এই ফরম্যাট যে ঘরের মধ্যে আছে বা যে বক্সের মধ্যে আছে এই বক্সটাকে বলা হয় ফরম্যাটিং বার। আর নিচে দেওয়া আছে স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। স্টার্ট যে বক্সের মধ্যে আছে এই বক্সটাকে বলা হয় স্টার্ট মেনু বার। তাহলে যখন আমরা একটা পেজ ওপেন করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ ওপেন করব, ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা এই অপশনগুলো পেয়ে যাব। ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যে ডকুমেন্টটি ওপেন করি না কেন ওই ডকুমেন্ট নাম এখানে শো করবে। তারপরে এই যে এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো আছে মেনু। প্রত্যেকটা মেনুই কিন্তু থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপর ফরম্যাটিং বারগুলো থাকবে আর স্টার্ট তো থাকবেই, কারণ যেহেতু ওখান থেকে আমরা স্টার্ট করব। এখন এখানে দেওয়া আছে একটা পেজ দেওয়া আছে। পেজের মধ্যে আমরা কিছু লিখব। যেমন দেখেন কিবোর্ড থেকে লিখলাম হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম। আমরা কিন্তু একটা পেজের মধ্যে কিছু লিখলাম। লেখার পর এই যে নামটা লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আমরা চাচ্ছি যে এই লেখাটা যে স্টাইলে লেখা আছে এই স্টাইলটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে এটা কিন্তু আমরা লেখার আগেও চেঞ্জ করতে পারতাম। এখন যেহেতু আমরা পেজের মধ্যে কিছু লিখে ফেলছি লেখার পরে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে কতটুকু অংশ আমরা চেঞ্জ করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে ক্যারিবেরিয়ার বডি। ক্যারিবেরিয়ার বডির ড্রপ পয়েন্ট দেওয়া আছে। ড্রপ পয়েন্ট মানে নিচের দিকে তীর চিহ্ন। নিচের দিকে তীর চিহ্ন এই বক্সের ড্রপ পয়েন্টের উপরে ক্লিক করলে নিচে আরও কিছু অপশন পেয়ে যাব। এখন দেখেন এখান থেকে আমি যে স্টাইলের মধ্যে নিচ্ছি লেখাগুলো ওই স্টাইলে চলে আসতেছে, তাই না? তার মানে লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আর একটু বোঝার জন্য আমরা আর একটু লিখি, লেখা করে বুঝতে পারবো। এখন সিলেক্ট করি, এখন দেখেন এখান থেকে চেঞ্জ হবে। চেঞ্জ আমরা অনেক সহজে বুঝতে পারবো। চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ফন্ট চেঞ্জ। একটা লেখার মধ্যে আমরা কিছু ফন্ট এটা লেখার মধ্যে লিখছি ওই লেখার ফন্টটা চেঞ্জ করব। কতটুকু অংশ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ আমরা কিবোর্ড থেকে করতে পারি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ডির উপরে চাপ দিলে এইরকমের একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে লেখা আছে ফন্ট।
এখান থেকে আমরা কি ধরনের ফন্ট নিতে চাই, যে ফন্ট নিতে চাই ওই ফন্টের উপরে ক্লিক করে ওকের উপরে চাপ দিলে ফন্টটা পরিবর্তন হবে। তার মানে ফন্ট চেঞ্জ এর কিবোর্ড কমান্ড Ctrl+D, ফন্ট চেঞ্জ এর কিবোর্ড কমান্ড Ctrl+D। আবার যদি মনে করি এই ফন্টটা আমরা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো, তাহলে ড্রপ পয়েন্টে ক্লিক করার পর টাইমস নিউ রোমানের উপরে ক্লিক করি, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, মানে আগের অবস্থায় চলে যাচ্ছে। তারপরে অপশন দেওয়া আছে ফন্ট সাইজ। আমরা এখান থেকে যে ফন্টটা নিলাম আমরা চাচ্ছি যে এখন ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করব। এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 11, এখানে দেওয়া আছে 11। আমরা এই ফন্ট সাইজটা একটু বাড়াবো অথবা একটু কমাবো। যদি আমরা বাড়াতে অথবা কমাইতে চাই তাহলে সিলেক্ট করার পর কতটুকু অংশের মধ্যে আমরা বাড়াইতে বা কমাইতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসব ফন্ট সাইজের ড্রপ পয়েন্টে। ফন্ট সাইজের ড্রপ পয়েন্টে ক্লিক করলে একটা লিস্ট আসবে। এই লিস্টের নিচের দিকে মাউস পয়েন্টার নিলে ফন্ট সাইজটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আবার যদি আমরা উপরের দিকে নিয়ে যাই তাহলে ফন্ট সাইজটা কমে যাবে। ঠিক একইভাবে পাশের অপশন থেকে আমরা ফন্ট সাইজটা বাড়াতে পারবো, কমাতে পারবো। এইটাকে বলা হয় গ্রো ফন্ট। গ্রো মানে বৃদ্ধি পাওয়া। সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা গ্রোর উপরে মানে গ্রো ফন্টের উপরে ক্লিক করি তাহলে ফন্টটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তার মানে এখান থেকে এই লিস্টের নিচের দিকে ফন্ট সাইজটা আসতেছে, বৃদ্ধি হচ্ছে। আবার যদি আমরা এটাকে বলা হয় শিন ফন্ট, শিন ফন্টের উপরে ক্লিক করি দেখেন ফন্টটা কমতেছে। তার মানে এই লিস্টটা উপরের দিকে উঠতেছে। নিচের দিকে নামলে ফন্ট সাইজটা বৃদ্ধি পাবে এবং তখন বলা হবে গ্রো ফন্ট। আর উপরের দিকে নিয়ে গেলে ফন্ট সাইজটা কমে যাবে মানে হ্রাস পাবে, তখন বলা হবে শিন ফন্ট। তারপরের অপশনটা, এই অপশনটাকে বলা হয় ক্লিয়ার ফরম্যাটিং। দেখেন আমি এর মধ্যে কিছু ফন্টটা বাড়াইলাম, এখানে কিন্তু ফন্ট সাইজ বাড়াইছি, ফন্টটাও কিন্তু এখানে টাইমস নিউ রোমান ছিল না, অন্য কোনো ফন্ট ছিল। পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে এই লেখার মধ্যে যা যা তৈরি করলাম মানে ফন্ট সাইজটা বাড়াইলাম, কমাইলাম, তারপর ফন্ট চেঞ্জ করলাম, এর মধ্যে যে কাজগুলো করলাম এই কাজগুলো রিমুভ করে ফেলবো, রিসেট করে ফেলবো। রিসেট করতে হলে এখানে দেওয়া আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা এর মধ্যে আমরা যে কাজগুলো করছি সেগুলো রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার ফরম্যাটিংয়ের মধ্যে ক্লিক করি, দেখেন ওর মধ্যে যা যা ছিল সব রিমুভ হয়ে গেছে। ফন্ট সাইজ ছিল অনেক বেশি ছিল, তারপর ফন্ট ছিল ক্যারিবেরিয়ার বডি, কিন্তু ওখানে ছিল টাইমস নিউ রোমান। আগের মতো সব কিছু আগের মতো হয়ে গেছে ক্লিয়ার ফরম্যাটিংয়ের মাধ্যমে। তারপরের অপশন এটাকে বলা হয় বি, বি ফর বোল্ড। বোল্ড, বোল্ড মানে কি? বোল্ড মানে একটা লাইনকে বা একটা ওয়ার্ডকে বা টেক্সটকে হাইলাইট করা। এখান থেকে অনেকগুলো লেখা আছে, এখান থেকে আমি কিছু লেখাকে হাইলাইট করতে চাই। কতটুকু লেখাকে হাইলাইট করতে চাই এতটুকু লেখা সিলেক্ট করব। এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর নেম। আমরা চাচ্ছি যে এই যে ইয়োরটাকে আমরা হাইলাইট করব, হাইলাইট করে দেখব। তাহলে ইয়োরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা বির উপরে ক্লিক করি তাহলে ইয়োরটা দেখেন বোল্ড হয়ে গেছে। অন্যান্য লেখা থেকে ইয়োর লেখাটা আর একটু ডিপ, আর একটু কালো হয়েছে, স্মুথ হয়েছে। এটাকে বলা হয় বোল্ড করা। আবার যদি বোল্ডটা রিমুভ করতে চাই তাহলে আমাকে ইয়োরটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বির উপরে পুনরায় ক্লিক করলে বোল্ডটা রিমুভ হয়ে যাবে। একবার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা বির উপরে একবার ক্লিক করি বোল্ড হবে, আর একবার ক্লিক করলে বোল্ডটা রিমুভ হয়ে যাবে। এটা আমরা কিবোর্ড থেকে করতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বির উপরে চাপ দিলে বোল্ড হবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে বির উপরে চাপ দিলে বোল্ড রিমুভ হয়ে যাবে। বোল্ড এর কিবোর্ড কমান্ড Ctrl+B। তারপরে দেওয়া আছে ইটালিক। ইটালিক, আই ফর ইটালিক। ইটালিক এর কিবোর্ড কমান্ড Ctrl+I। ইটালিক মানে একটা লেখাকে, এটা স্বাভাবিক লেখা আছে, এই লেখাটাকে আমরা বাঁকাবো, একদিকে হেলাবো। তাহলে হেলান দিতে হলে কতটুকু লেখাকে আমরা হেলান দিতে চাই এতটুকু লেখা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আইয়ের উপরে ক্লিক করলে এই লেখাটা আপনা আপনি হেলে পড়বে। আবার যদি আমরা আইয়ের উপরে পুনরায় ক্লিক করি তাহলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এটাকে বলা হয় ইটালিক ফরম্যাট। ইটালিক কিবোর্ড থেকে করতে হলে কন্ট্রোল চেপে আইয়ের উপরে চাপ দিলে ইটালিক ফরম্যাটটা ওটার উপরে অ্যাপ্লাই হবে। আবার যদি আমরা কন্ট্রোল চেপে আইয়ের উপরে চাপ দিই তাহলে ইটালিক ফরম্যাটটা রিমুভ হয়ে যাবে। তারপরে আছে আন্ডারলাইন, ইউ ফর আন্ডারলাইন। আমরা চাচ্ছি যে এখানে ইয়োরটা সিলেক্ট করা আছে, ইয়োরের মধ্যে নিচে আমরা একটা দাগ দিব, আন্ডারলাইন দিব।
আন্ডারলাইন দিতে হলে লেখাটাকে আগে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমরা ইউ এর উপরে ক্লিক করি তাহলে দেখেন নিচে একটা আন্ডারলাইন চলে যাচ্ছে, ইউ এর নিচে আন্ডারলাইন চলে যাচ্ছে। আবার যদি আমরা সিলেক্ট করে রিমুভ করতে চাই তাহলে কতটুকু অংশের মধ্যে আমরা রিমুভ করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইউ এর উপরে পুনরায় ক্লিক করলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। একবার ইউ এর উপরে চাপ দিলে আন্ডারলাইনটা আসবে, আর একবার ইউ এর উপরে চাপ দিলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। কিবোর্ড কমান্ড কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল চেপে ইউ এর উপরে চাপ দিলে আন্ডারলাইনটা হবে, আবার কন্ট্রোল চেপে ইউ এর উপরে চাপ দিলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। আন্ডারলাইনের ডান পাশে কিছু অপশন দেওয়া আছে, ড্রপ বাটন। যদি আমরা ড্রপ বাটনের ড্রপ পয়েন্টে ক্লিক করি দেখেন কিছু আন্ডারলাইন স্টাইল চলে যাচ্ছে। এখান থেকে আমরা কি ধরনের আন্ডারলাইন স্টাইল নিতে চাই, যে স্টাইল নিতে চাই ওই স্টাইলের মধ্যে ক্লিক করলে আন্ডারলাইনটা ওই স্টাইলে চলে আসবে। তারপর এখানেই দেওয়া আছে আন্ডারলাইন কালার। এখানে যে আমরা আন্ডারলাইনটা নিলাম এই আন্ডারলাইনের কালারিং করতে পারবো আমরা। নিচে দেওয়া আছে আন্ডারলাইন কালার, এখান থেকে কি ধরনের কালার করতে চাই তার মধ্যে মাউস পয়েন্ট নিলে দেখেন বিভিন্ন রকমের কালার চলে আসবে। এটাকে বলা হয় আন্ডারলাইন কালার। যে কালারটা আমার দরকার ওই কালারের উপরে ক্লিক করলে আন্ডারলাইনটা কালারিং হয়ে যাবে। আবার যদি রিমুভ করতে চাই তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইউ এর উপরে চাপ দিলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। পরবর্তী অপশন এটাকে বলা হয় স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রোর কাজ কি? স্ট্রিক থ্রোর কাজটা হচ্ছে যেমন একটা পণ্যের মূল্য একটা কি বলবো, যেমন বলতে পারি আমরা একটা বডি স্প্রের দাম 180 টাকা, একটা বডি স্প্রের দাম 180 টাকা, নেভিয়া বডি স্প্রে দাম 180 টাকা। এই সপ্তাহে কিনছি 180 টাকা দিয়ে, কিন্তু গত পরের সপ্তাহে যদি আমরা যাই তাহলে দামটা বাড়তেও পারে কমতেও পারে। এটাকে আমরা স্ট্রিক থ্রো করবো। তাহলে কতটুকু অংশ স্ট্রিক থ্রো করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ট্রিক থ্রোর উপরে ক্লিক করলে ওই লেখাটাকে কেটে দেবে। আবার স্ট্রিক থ্রোর উপরে ক্লিক করলে পাউডার উঠে যাবে। এখন যদি বলি যে এটার দাম 170 টাকা, তার মানে 180 থেকে 10 টাকা ডিসকাউন্ট হয়েছে। গত সপ্তাহে একটা বডি স্প্রে কিনছি 180 টাকা দিয়ে, আবার যখন আর এক সপ্তাহে কিনতে গেছি তখন দেখি 10 টাকা ডিসকাউন্ট হয়েছে। তার মানে যখন আমরা একটা পণ্য কিনবো পণ্যের মোড়কের উপরে দেখবেন এরকম কিছু লেখা থাকে। একটা পণ্য যে রেট ওই রেট বাদ দিয়ে কিছু ডিসকাউন্ট থাকলে পাশের রেটটা আগের রেটটা উল্লেখ করে ক্রস দিয়ে কেটে নতুন যে রেটটা হয় ওই রেটটা উল্লেখ করা থাকে। এটা করা হয় স্ট্রিক থ্রোর মাধ্যমে। যদি আমরা এটাকে পুনরায় উঠাইতে চাই তাহলে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ট্রিক থ্রোর উপরে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তারপরের অপশন এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে পাওয়ারটা নিচের দিকে আসবে। যেমন সাবস্ক্রিপ্ট আমরা ব্যবহার করি রসায়নের ক্ষেত্রে, যেমন বলতে পারি H2SO4, এটা দেখেন আমি লিখলাম H2SO4, আবার লিখলাম H2O। এগুলো কিন্তু সালফিউরিক অ্যাসিড বলেন আর পানির সংকেত বলেন, সংকেত কিন্তু এগুলো হয় নাই, কারণ এই পাওয়ারটা নিচের দিকে আসবে। পাওয়ারটা নিচের দিকে না আসলে এটা কিন্তু গুণ আকারে আছে। পাওয়ারটা নিচের দিকে আনতে হলে কতটুকু পাওয়ার নিচের দিকে আসবে এতটুকু অংশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবস্ক্রিপ্টের উপরে ক্লিক করলে এটা পাওয়ার নিচে চলে আসবে, মানে স্ক্রিপ্ট হয়ে যাবে, সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, পাওয়ারটা নিচের দিকে চলে আসবে। এটা কিন্তু একটা হয়েছে। পুনরায় যদি সিলেক্ট থাকা অবস্থায় আমরা সাবস্ক্রিপ্টের উপরে আর একটা ক্লিক করি তাহলে আগের মতো হয়ে যাবে। এখন চাচ্ছি যে একটা তো আমরা করতে পারলাম, বাদ বাকি সবগুলাই করব এক কমান্ডের মাধ্যমে। তাহলে একটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর বাকিটা সিলেক্ট করতে গেলে আগেরটা কিন্তু রিমুভ হয়ে যায়। আমি চাচ্ছি যে এটাও থাকবে প্লাস নতুন যেগুলো সিলেক্ট করবো সেগুলোও থাকবে। তাহলে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে। একটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে বাদ বাকিগুলো সিলেক্ট করতে পারবো। এখন যদি আমরা সাবস্ক্রিপ্টের উপরে ক্লিক করি তাহলে পাওয়ারগুলো একসঙ্গে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, মানে পাওয়ারটা সাবস্ক্রিপ্ট হয়ে যাবে, নিচে চলে আসবে। পুনরায় ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। কিবোর্ড কমান্ড এটা কিন্তু আমরা কিবোর্ড থেকে করতে পারি। কিবোর্ড থেকে করতে হলে
আমাকে চাপ দিতে হবে কন্ট্রোল চেপে ইকুয়াল আর প্লাস একসঙ্গে দেওয়া আছে। কন্ট্রোল চেপে যদি আমরা ইকুয়ালের উপরে চাপ দিই তাহলে পাওয়ারটা নিচের দিকে আসবে, আবার কন্ট্রোল চেপে ইকুয়ালের উপরে চাপ দিলে পাওয়ারটা রিমুভ হয়ে যাবে। তবে আমাকে সিলেক্ট রাখতে হবে কতটুকু অংশ আমরা নিচে আনতে চাই বা পাওয়ার করতে চাই, অতটুকু অংশ আমাকে সিলেক্ট করতে হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইকুয়ালের উপরে চাপ দিলে পাওয়ারটা নিচের দিকে আসবে, পুনরায় কন্ট্রোল চেপে ইকুয়ালের উপরে চাপ দিলে পাওয়ারটা রিমুভ হয়ে যাবে। তারপরের অপশন, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট মানে পাওয়ারটা উপরের দিকে উঠবে। সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয় বীজগণিতের ক্ষেত্রে, যেমন a প্লাস বি, এখানে আমরা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার হয় নাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় নাই, কারণ এখানে দুইটা এটার সাথে গুণ আকারে আছে। যদি আমরা এটাকে স্কোয়ার করতে চাই তাহলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করলে ওইটা পাওয়ার হয়ে যাবে, আবার সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করলে পাওয়ারটা রিমুভ হয়ে যাবে। এভাবে একসঙ্গে আমরা সবগুলাই করতে চাই। একটা সিলেক্ট করার পর পুনরায় কন্ট্রোল চেপে ধরে রেখে বাদ বাকিটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমরা সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করি তাহলে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে, পুনরায় সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এটা আমরা কিবোর্ড থেকে করতে পারবো। কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট ইকুয়াল, কন্ট্রোল, তখন তো আমরা চাপ দিয়েছিলাম কন্ট্রোল ইকুয়াল মানে পাওয়ারটা নিচের দিকে আসবে, আর পাওয়ারটা উপরের দিকে তুলতে হলে কন্ট্রোল শিফট ইকুয়াল। একবার চাপ দিলে পাওয়ারটা উপরের দিকে যাবে, আর একবার চাপ দিলে পাওয়ারটা নিচের দিকে আসবে। কন্ট্রোল শিফট ইকুয়ালের উপরে চাপ দিলে পাওয়ারটা উপরের দিকে যাবে, কন্ট্রোল শিফট ইকুয়াল পুনরায় চাপ দিলে পাওয়ারটা রিমুভ হয়ে যাবে। তারপরে এটাকে বলা হয় চেঞ্জ কেস। যেমন এখানে আমি কিছু লিখছিলাম হোয়াট ইজ ইউর নেম, তারপরে কিছু লিখছি, এইগুলা কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ছোট হাতের, প্রত্যেকটা ক্যারেক্টার ছোট হাতের, তাই না? দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার ছোট হাতের। আমি চাচ্ছি যে এই যে ছোট হাতের ক্যারেক্টারগুলো আছে এইগুলো কোন পেজের মধ্যে আছে। যদি একটা টেক্সটের মধ্যে বা একটা পেজের মধ্যে কিছু লেখা ছোট হাতের হয় তাহলে ওই লেখাগুলোকে কি বলা হয়, কি নামে ডাকা হয়। যদি এই লেখাগুলো সিলেক্ট করে আমরা চেঞ্জ কেজের মধ্যে আসি, চেঞ্জ কেজের ড্রপ পয়েন্টে ক্লিক করলে দেখেন একটা লিস্ট আছে, এর মধ্যে এখানে লেখা আছে লোয়ার কেজ। লোয়ার কেজের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ছোট হাতের, এখানেও প্রত্যেকটা ক্যারেক্টার ছোট হাতের। যদি একটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ছোট হাতের হয় তাহলে বুঝবো যে এর নাম লোয়ার কেজ। এখানে লোয়ার কেজ দেওয়া আছে, লোয়ার কেজের নিচে দেওয়া আছে আপার কেজ। আপার কেজের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের। যদি আমরা আপার কেজের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের হয়ে গেছে। প্রত্যেকটা ক্যারেক্টার বড় হাতের থাকা মানে এটা আপার কেজে অন্তর্ভুক্ত হওয়া। লোয়ার কেজের উপরে দেওয়া আছে সেন্টেন্স কেজ। একটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর বাদ বাকি সবগুলো হবে ছোট হাতের। যদি আমরা সেন্টেন্স কেজের উপরে ক্লিক করি দেখেন প্রথম অক্ষরটা হয়ে গেছে বড় হাতের আর বাদ বাকি সবগুলো হয়ে গেছে ছোট হাতের। যদি এরকমটা কোথাও দেখতে পাই তাহলে বুঝবো যে এটা সেন্টেন্স কেজ, আর প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হলে বুঝবো যে এটা লোয়ার কেজ, আর প্রত্যেকটা অক্ষর বড় হাতের হলে বুঝবো যে এটা আপার কেজ। আপার কেজের নিচে আরেকটা অপশন দেওয়া আছে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, একটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতের আর বাদ বাকি সবগুলো হবে ছোট হাতের। প্রত্যেকটা ওয়ার্ডে দেখেন একই অবস্থা। যদি আমরা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ডের উপরে ক্লিক করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে আর বাদ বাকি সবগুলো ছোট হাতের। যদি এরকমটা কোথাও দেখতে পাই তাহলে বুঝবো এটা ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড এই কেজের মধ্যে আছে। তারপরে তো আছে টগল কেজ। টগল কেজটা অবশ্য আমরা ব্যবহার করি না, কারণ আমাদের দেশে এটা ব্যবহার নাই। প্রথম অক্ষরটা হবে ছোট হাতের আর বাদ বাকি সবগুলো হবে বড় হাতের প্রত্যেকটা ওয়ার্ডের। এটা আমরা তেমন ব্যবহার করি না। এখান থেকে ব্যবহার করি সেন্টেন্স কেজ, আপার কেজ, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, আর লোয়ার কেজটা সবসময় সিলেক্ট করা থাকে। তার পরবর্তী অপশন এটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট বলতে কতটুকু অংশের মধ্যে আমরা কালারিং করতে চাই।
যেমন এখান থেকে আমরা বিতে ক্লিক করলাম, বোল্ড হয়েছে, আবার বিতে ক্লিক করলাম, বোল্ড উঠে গেছে। ঠিক একই কাজ আমরা এখানে আমরা বোল্ডের মাধ্যমে করছি। এখন আমরা বোল্ডের মাধ্যমে না করে কালারের মাধ্যমে আসব। কতটুকু কালারিং করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা টেক্সট হাইলাইটের ড্রপ পয়েন্টে ক্লিক করে কালার বক্স আসবে। এখান থেকে আপনি ওই লেখার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চান, কালারের মধ্যে ক্লিক করলে লেখার কালারটা দেখেন, লেখার কালার ঠিক থাকবে, জাস্ট শুধু ওর উপরে একটা কালারের আবরণ পড়বে, ওর ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে। এইটাকে বলা হয় টেক্সট হাইলাইট কালার। যদি আমরা আবার উঠাইতে চাই, আবার সিলেক্ট করতে হবে কতটুকু অংশের মধ্যে কালার দিছি, এতটুকু অংশ আমাকে পুনরায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর টেক্সট হাইলাইটের ড্রপ পয়েন্টে এসে নো কালারের মধ্যে ক্লিক করলে কালারটা রিমুভ হয়ে যাবে। তারপরটাকে বলা হয় ফন্ট কালার। আমরা চাচ্ছি যে এই যে লেখাটা লিখলাম, এই লেখার কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো। এখান থেকে তো লেখার সাইজটা বাড়াইতে পারছি, কমাইতে পারছি, এখান থেকে ফন্টটা বাড়াইতে পারছি, কমাইতে পারছি। এখন তো আছে লেখার ফন্টটার কালারই চেঞ্জ করে ফেলবো। কতটুকু অংশ করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসবো ফন্ট কালারের ড্রপ পয়েন্টে। এখান থেকে কি ধরনের কালার দিতে চাই তার মধ্যে ক্লিক করি। ক্লিক করলে দেখেন এর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন চাচ্ছি যে এর মধ্যে আবার কিছু অংশ আমরা লাল করতে চাই, মানে কতটুকু অংশ লাল করতে চাই এতটুকু অংশ সিলেক্ট করব। তারপরে আবার ফন্ট কালারের ড্রপ পয়েন্টে আসবো। এখান থেকে রেডের উপরে ক্লিক করলে কালারটা লাল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যখন একটা পেজ ওপেন করলাম, একটা পেজের মধ্যে এই যে এখানে দেওয়া আছে ফরম্যাটিং বার, এই ফরম্যাটিং বারকে কয়েকটা অপশনে বিভক্ত করা হয়েছে। যেমন ফার্স্টে দেওয়া আছে ক্লিপবোর্ড, তারপরে দেওয়া আছে ফন্ট, তারপরে দেওয়া আছে প্যারাগ্রাফ, তারপরে দেওয়া আছে স্টাইল, তারপর দেওয়া আছে এডিটিং। তো ফার্স্টে কিন্তু আমরা ফন্টের কাজটা শেষ করলাম, ফন্টের যে কাজটা আছে আমরা এই কাজটা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা প্যারাগ্রাফের কাজটা করব, কিভাবে প্যারাগ্রাফের কাজটা করতে হয়।